কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়েও লড়াই করা যায়। মানে বেলাদি তো শুধু মহিলা মহল করছেন বা রান্নার বই লিখছেন তা তো নয়। সেই সময় যারা পর্দানসীন মহিলারা ছিলেন তাদের প্রতিনিধি হিসাবে তিনি কাজ করছেন, যে ঘরের মধ্যে থাকার থেকে বাইরে বেরিয়ে এসে পৃথিবীটাও দেখা যেতে পারে। সেই সময়টা থেকে আমরা পাল্টে একটা ডিফারেন্ট সময় এসেছে, যেখানে এখনকার দিনে দাঁড়িয়ে একটি মেয়ের ওই চিন্তাটা করতে হয় না। আকাশবাণীতে আমার মনে আছে কবিতা পাঠ করেছিলাম এবং একটা ২৫০ টাকার চেক পেয়েছিলাম। এটা আমার প্রথম আয় করা টাকা 6-এ পড়তে। যত মানুষ যন্ত্র হতে শুরু করবে তত কবিতা বেঁচে থাকবে। তোমার কাছে সঙ্গী কথাটার অর্থ কি? আমরা হয়তো আক্ষরিক অর্থে সালিশি সভা বন্ধ করেছি ঠিকই, কিন্তু আমাদের এখানে আর এখানকার সালিশি সভা কিন্তু বন্ধ করতে পারি। ব্যক্তিগতভাবে সঙ্গীর অভাব অনুভব করো? একাকিত্ব কিছু মানুষের ক্ষেত্রে এটা চিরস্থায়ী, কিছু মানুষের ক্ষেত্রে সেটা ক্ষণস্থায়ী। কিছু কিছু মানুষ ওটার সঙ্গে যাপন করেন। সম্পর্কে থেকেও কিন্তু একাকিত্ব ভোগা যায়। এরকম কোনো মানে নেই যে সম্পর্কে আছি বলে আমাকে একাকিত্ব ভুগি না। প্রেম করা যায় না, মানে আমি প্রেম করতে চাই না, প্রেমে পড়তে চাই। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। অনিলাভ চট্টোপাধ্যায়ের পরিচালনায় বেলা আসছে ২৯শে অগস্ট। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে পর্দার নির্মল মানে সৌরভদা। আর সৌরভদাকে প্রথমে একটু জিজ্ঞাসা করি যে হাতে গোনা আর কয়েকটা দিন বাকি, একটু শুটিং থেকে শুরু করি, যে পর্দার নির্মল হয়ে ওঠাটা তোমার কাছে কিরকম ছিল? আমার কাছে অনিলাভদার সঙ্গে কাজ করতে পারাটাই ভীষণ একটা এক্সাইটমেন্টের বিষয়। মানে সেটা অন্য যে কোনো, সেটা বিজ্ঞাপন হোক বা অন্য যে কোনো কাজই হোক, অনিলাভদা যখনই ফোন করে চলে এটা করতে হবে, সে শুনে একটা এক্সাইটমেন্ট এটা হয়ই, সে বরাবরেরই হয়। তো অনিলাভদার প্রথম ছবি এবং বেলা যখন ফোনটা ফার্স্ট আসে, আমার একটুখানি বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে যে অনিলাভদা ঠিক বলছে না মজা করে বলছে এটা। আমি বললাম যে তুমি সিরিয়াস তো, মানে আমাকেই ভাবছো তো? বলছে হ্যাঁ, আমি তোমাকেই ভাবছি এবং নির্মল চরিত্রের জন্য ভাবছি। তো তারপরে স্বাভাবিকভাবেই ভীষণ, মানে আমি কি বলবো, মানে প্রথমবার শোনার পর একটু ব্যাপারটা রিয়েলাইজ করতে একটু সময় লেগেছিলো। তারপরে তো বুঝতে পারলাম যে না, এবার তো আমাকে একটু খাটতে হবে। তার কারণ আমাকে জানতে হবে সেই সময়টাকে, কারণ এটা পিরিয়ড ড্রামা। এরকম নয় যে সমসাময়িক কোনো চরিত্র যেখানে আমি যেভাবে কথা বলি বা যেভাবে বিহেভ করি বা এখনকার মানুষেরা যেভাবে বিহেভ করে সেটাকেই আমি দেখালে হয়ে যাবে। তো অনিলাভদা, শর্মিষ্ঠাদি সেই সময়টাকে বুঝতে, ধরতে যাবতীয় যা ইনফরমেশন আমি সেই জিজ্ঞেস করেছি বা জ্বালিয়েছি ওদেরকে, তো সেগুলোকে প্রোভাইড করে গেছে সারাক্ষণ, যাতে চরিত্রটা জীবন্ত হয়। তো আর সব থেকে বড় এক্সাইটমেন্ট ছিল ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারা। মানে যে মানুষটাকে দেখে আমরা বড় হয়েছি, যার এত ভালো ভালো কাজ আমরা দেখেছি, এত কৃতি জনপ্রিয় অভিনেত্রী, একজন নায়িকা সেই অর্থে বলতে গেলে। তো তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারার অভিজ্ঞতা খুবই ভালো। আমি একটু টেনশনে ছিলাম যে ওনার কেমন লাগবে, কি মানে কীভাবে বা শট উনি দেন, বা আমি কো অ্যাক্টর হিসাবে উনি কমফর্ট ফিল করবেন কিনা। কিন্তু ব্যাপারটা আমি গিয়ে দেখলাম যে পুরো উল্টো, মানে উনি ভীষণ মানুষকে আপন করে দিতে পারেন। কখনো ফিল করতে দেন না যে আমি ঋতুপর্ণা সেনগুপ্ত, তুমি নও। তো সেটা করে ভীষণ উপভোগ করেছি সত্যি কথা বলতে গেলে। অনিলাভদার এটা প্রথম পরিচালনা। তোমার পরিচালনার দিকটা অনেকটা এগিয়ে চলেছো তুমি এখনও। তোমার একটা ডিরেক্টর হিসেবে তোমার ভিশন আছে, তার ভিশনও রয়েছে, প্রথম পরিচালনা। কিন্তু সেক্ষেত্রে এই যে দুজন ডিরেক্টর একই ফ্লোরে থাকে, সেখানে তুমি অবশ্যই অভিনেতা, তবুও যে কতটা ভিশনটা তো মানে তুমি উপলব্ধি করতে পারলে বা যেটা ডিরেক্টর কল মানে ডিরেক্টর চাইছে, সেটা তোমার কীরকম লাগলো? দেখো, আমি একটা জিনিস সবসময় বলি, সবাইকেই বলি যে আমার না ওটা কখনো ওভার পাওয়ার করে না যখন আমি অভিনয় করতে আসি, যে আমিও একজন ডিরেক্টর এবং পরিচালকের তো একটা চোখ থাকে, যে চোখ থেকে সে ন্যারেটিভকে দেখে। আমি সেটাকে একদম দূরে সরিয়ে রাখি, কয়েকশো কিলোমিটার দূরে রাখি। তার কারণ তখন আমার জব যে সামনের পরিচালক আছে, এখন আমি অভিনেতা, তার চোখ থেকে গল্পটাকে দেখা, সে কিভাবে দেখতে চাইছে। সেখানে আমি যদি জাজ করতে বসি সেটা খুব ভুল হবে, কারণ আমি একটা চরিত্র নিয়ে জাজ করব সেই গল্পে যখন আমি অভিনেতা, কিন্তু একজন পরিচালক সব কটা চরিত্রের ব্যালেন্স করবে সে। তো যে লোকটি অ্যাকচুয়াল থার্ড আই বা বার্ডস আই থেকে দেখছে, তার চোখ থেকে দেখা অনেক বেটার।
তো আমার কখনোই মানে আমার ধারণা অনিলাবদারও মনে হয়নি যে বরঞ্চ আমি পরিচালনা বা প্রযোজনা করলে যেটা হয় যে নিয়মানুবর্তিতা, সময়ে আসা বা বাদবাকি যে জিনিসগুলো ল্যাক হতে পারে সেটা কম হয়, সেটার একটা সুবিধা আমার ধারণা অভিনেতা হিসেবে আমি থাকলে প্রোডাকশন হাউস সুবিধা পায়। তো সেক্ষেত্রে বলো যে আমরা নির্মলকে দেখেছি, আমরা ট্রেলারে যেইটুকু দেখার ধুতি পাঞ্জাবির লুক, এবং লুকটা অনেকটা আলাদা করা, তো নিজের কিরকম লাগছিল যখন নির্মল হয়ে উঠে শট দিচ্ছিলে? আমার না ধুতি পরতে দারুণ লাগে, হ্যাঁ, এবং মানে আমি পড়তে পারলেই খুশি হয়ে যাই, নিজে পড়তে পারি না, কেউ পড়িয়ে দিতে হয়, কিন্তু আমাকে ধুতি পরলে আমার বেশ 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 ভালো লাগে। মানে আমি বুঝতে পারি যে কেন ধুতিটা প্রচলন কমে গেছে, কারণ পরে হাঁটা দৌড়ানো সত্যিই চাপের, আর সারাক্ষণ যদি মাথায় খুলে গেল চিন্তা চলতে থাকে, তো সেক্ষেত্রে কনফিডেন্সটাও পড়ে যায় যে কখন ধুতিটা খুলে গেল আর কি। তো সেক্ষেত্রে যে ধুতি পাঞ্জাবি বা আমার সাইড হেয়ার একটা ইয়ে করা, তো মোটা ফ্রেমের চশমা, তো আমার ভালো লেগেছে, আমার তো বেশ নিজেকে দেখতে অন্যরকম লাগছিল। টিজার এবং ট্রেলার দুটোই বেরিয়ে গেছে, তুমি রেসপন্স কিরকম পেয়েছো? ভীষণ ভালো, ভীষণ ভালো। দেখো বেলাদে আমার জেনারেশনের আগের, তো বেলাদে কতটা জনপ্রিয় এবং কতটা মানে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের, মহিলাদের, আমি বলবো পুরুষদেরও মনে গেঁথে রয়েছেন, সেটা আমি ফার্স্ট বুঝতে পারি যখন আমি ছবিটাতে হ্যাঁ বলার পর মাকে গিয়ে বলি, জানো তো অনিলাবদা একটা বেলাদের জীবনের ওপর একটা ছবি করছেন, সেই ছবিতে আমাকে নির্মল চরিত্রের জন্য ভাবছেন। মায়ের চোখ মুখ দেখে আমি বুঝতে পারলাম যে বেলাদে কি, কেন এবং কতটা ভূমিকা ছিল সেই সময়। মানে আমার থেকে মানে জেনারেলি মা খুব একটা এক্সাইটেড হয় না, মা সবসময় এইটুকুনি মার এক্সাইটমেন্ট, কিন্তু সেই মায়ের যখন আচ্ছা তাই বেলাদেকে নিয়ে ছবি হচ্ছে, তখন আমি বুঝতে পারলাম যে না, একটা তো ফ্যাক্টর সেই সময় মারাত্মক ছিল। তারা ভালো উপলব্ধি করছেন এই বিষয়টা। আমার মনে হয় এই দর্শকটাও মুখিয়ে আছে এই ছবিটা দেখার জন্য। এটা তো শুধুমাত্র একটা সময়ের গল্প না, একটা পিরিয়ডের গল্প নয়, যেটা ওই আর কি, মানে সব লড়াইয়ের জন্য তো মিসাইল, গুলি, বন্দুক, RDX-এর প্রয়োজন হয় না, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়েও লড়াই করা যায়। মানে বেলাদে তো শুধু মহিলা মহল করছেন বা রান্নার বই লিখছেন তা তো নয়, সেই সময় যারা পর্দানসীন মহিলারা ছিলেন তাদের প্রতিনিধি হিসাবে তিনি কাজ করছেন, যে ঘরের মধ্যে থাকার থেকে বাইরে বেরিয়ে এসে পৃথিবীটাও দেখা যেতে পারে এবং নিজের মতন করে বাঁচা যেতে পারে, নিজের শর্তে বাঁচা যেতে পারে। তো এই যে ন্যারেটিভটা, এটা বেলাদে এবং বেলাদের মতন বহু মানুষ সেই সময় সেট করেছিলেন বলেই তো আজকে আমরা এই পৃথিবীটাকে দেখতে পাচ্ছি। মহিলা মহল বলতে আমরা যেটা বলি যে বেলাদে তো অবশ্যই, কিন্তু তার যে কণ্ঠের জোর সেটা দিয়েই তো তিনি মানুষকে এবং প্রচুর মহিলাকে মানুষ ইন্সপায়ার্ড হতেন, হ্যাঁ, এবং তারাও মনে করতেন যে আমরাও পারবো। কি হয়, মানুষ সব মানুষই চাইলে পারবে, সে ক্ষমতা মানুষের মধ্যেই থাকে, কিন্তু রিয়েল লাইফ ইন্সপিরেশন আমরা খুব কম পাই। আমরা সবসময় ধরে নিই যে না, আমার বোধহয় ওই অবধি আমি পৌঁছাতে পারবো না, কারণ আর তো কেউ পৌঁছায়নি। এই যে আর তো কেউ পৌঁছে গেছে, এইটা যখন মানুষ দেখে বা রিয়েলাইজ করে বা সামনে প্রমাণ পায়, তো মানে স্বাভাবিকভাবেই তারও মনে হয় তাহলে আমিও পারবো। তো বেলাদে শুধু একা পারেননি, বেলাদের জন্য হাজার হাজার লাখ লাখ মহিলারা সেই সময় বেড়েছেন, এবং তারই ফলাফল আমরা দেখেছি যে সেই সময়টা থেকে আমরা পাল্টে একটা ডিফারেন্ট সময় এসেছি, যেখানে এখনকার দিনে দাঁড়িয়ে একটি মেয়ের ওই চিন্তাটা করতে হয় না। তো একটু বলো যে তোমার রেডিওর একটা অভিজ্ঞতা রয়েছে এবং সেটা একদম ছোট বয়স থেকে, আমি এক্ষুনি শুনছিলাম, তো সেটা একটু শুনি তোমার। আমি রেডিওর অভিজ্ঞতা আমার খুব মিষ্টি। আমার তখন রেডিও প্রোগ্রামিং হেড করতেন সুমিতা দি। যদি দেখেন এই ভিডিও তাহলে নিশ্চয়ই খুব খুশি হবে। আমি সেই সৌরভ, ছোট্ট সৌরভ, হাফ প্যান্ট পরে আসতাম। তো আমি রেডিওর সুমিতাদির সুবাদে আমি আকাশবাণীতে আমার মনে আছে কবিতা পাঠ করেছিলাম, এবং একটা 250 টাকার চেক পেয়েছিলাম। এটা আমার প্রথম আয় করা টাকা, 6-এ পড়তে। হ্যাঁ, বাবাকে ল্যামিনেট করে রেখে দিয়েছিল। আমি রোজ বলতাম বাবাকে কবে ভাঙাবে চেকটা। আমি 250 টাকা নিয়ে আমি দিগ্বিজয় করে ফেলবো, এরকম একটা ব্যাপার ছিল। ওটাকে ল্যামিনেট করে বাবা রেখে দিয়েছিল। তো তারপরে গল্প দাদুর আসর, বিদ্যার্থীদের জন্য বলে একটা অনুষ্ঠান হতো, যেখানে স্কুলের ছাত্ররা গিয়ে কোনো সাবজেক্টের ওপর বক্তব্য রাখতো। তো আমিও আমার স্কুলকে রিপ্রেজেন্ট করেছিলাম। তারপরে আমি FM-এও কবিতা পাঠ করেছিলাম, 9-15 আগস্ট, 9-26 জানুয়ারি, কোনো একটা দিবস উপলক্ষে। তো এরকম আমার মানে তারপরে কি বলবো, একটা ফ্রিকুয়েন্টলি ইন্টারভেলে আমরা মানে আমি কবিতা পাঠ বা গল্প দাদু আসরে কোনো গদ্য পাঠ এগুলো করেছি। এখনও মনে পড়ে যে ওই রেকর্ডিং রুমগুলো, একটা টানা লবি, সারি দেওয়া রেকর্ডিং রুম, ওপাশে ক্যান্টিন, ওপরে স্টাফেদের বসার জায়গা, একটা অদ্ভুত লাগতো, একটা শিহরণ হতো আকাশবাণীর মধ্যে ঢুকলে।
সৌরভদা, কবিতাটা তো এখনো তোমার সঙ্গে রয়েছে। আমি যদি জিজ্ঞাসা করি যে তোমার কবিতার রসদ তুমি কিভাবে পাও? আশপাশ, জীবন, মানুষজন। কবিতার রসদ কবিতা দিয়ে হয় না, কবিতার রসদ রসদ আশপাশটাই, পৃথিবীটাই। এই পৃথিবীতে মানে এই পৃথিবী যতদিন থাকবে, মানুষ যতদিন থাকবে, নানা ঘটনা, নানা ঘাত প্রতিঘাত অভিঘাত যত ঘটতে থাকবে, যত মানুষ যন্ত্র হতে শুরু করবে, তত কবিতা বেঁচে থাকবে। কারণ ওই বললাম যে মানুষ যত যান্ত্রিক হবে, কোথাও গিয়ে একটা নোংর ফেলার জন্য পোয়েট্রির তো প্রয়োজন রয়েছে, কবিতার তো প্রয়োজন আছে। একটু বলো যে এই যে তুমি যেটা বলে যে আশপাশ বা মানুষ যদি যান্ত্রিক, এখন আমরা সবসময় বলে থাকি যে আমরা অনেক বেশি যান্ত্রিক হয়ে গেছি, তো এই যে নিজের জীবন, ব্যক্তিগত জীবন, একাকিত্ব সবটাই জুড়েই কি তোমার মানে কবিতা অনেকটা তোমায় রিলিফ দেয়? দেখো, আমি যে খুব একটা একাকিত্বে ভুগি তা নয়। কারণ কাজের প্রেশার বা আমার পরিবার সব কিছু নিয়ে আমার বেশ কেটে যায়। কিন্তু আবারও সেটা বললাম যে সব বাদ দিয়েও একটা একাকিত্ব আবার থেকেও যায়। আমি সেলফ কন্ট্রাডিকশনে হয়তো কথা বলতে পারি, কন্ট্রাডিক্টরি কথা বলছি হয়তো, কিন্তু ওই আর কি। আমরা মানে কবিতাটা কি, কবিতাটা হলো গিয়ে যে মানে কি বলবো, মানে কবিতা অ্যাড্রেনালিনের ছবির মতন। একটা নিউ ইয়র্ক শহরে হাওয়া দিল, একটা সাইকেল পড়ে গেল, কিছু পাতা উড়ে গেল, কিছু নৌকা দুলে উঠলো, একটা মহিলা দূর থেকে হেঁটে আসছে, তার দিকে তাকিয়ে একটা ছেলে থমকে গেল। আমি যদি এটা পরপর সাজাই, এটা কবিতা। কিন্তু এটা একটা শহরও, কিন্তু এটা শহরের নিত্যনৈমিত্তিক ঘটনাও। তো যে মানে ওই যে সূক্ষ্ম একটা পার্থক্য থাকে কোথাও। ওই যে বলছেন মানে যান্ত্রিক নয় যে জীবনটা, বা যান্ত্রিক নয় যে ধারণাটা বা মনটা বা মননটা, সেটাই কিন্তু ইটসেলফ ইজ এ পোয়েট্রি। তো মানে কবিতা তো বেঁচে থাকবে, মানে কবিতার তো প্রয়োজন আছেই। আর মানুষ যান্ত্রিক তো মানে কিছু করার নেই। আমরা যে সোসাইটিটাকে মানে তৈরি করছি বা তৈরি হয়ে যাচ্ছে বাই ডিফল্ট, তাতে তো মানে প্রত্যেকটা মানুষ শুধু আশপাশে এত চাহিদা, এত যোগান চাহিদার, এত প্রলোভন, সেখানে দাঁড়িয়ে মানুষ তো যান্ত্রিক হওয়া ছাড়া কোনো উপায় নেই মানুষের। নির্মল বেলাদের সঙ্গী, আমি সেটা আমরা পুরোটা বড় পর্দায় দেখবো, এক্ষুনি আমি বলছি না। তোমার কাছে এই সঙ্গী কথাটার অর্থ কি? সঙ্গী কথাটার অর্থ হলো গিয়ে যে সঙ্গী, যদি মানে প্রপার সঙ্গী বলি, যে একটা মানুষের জার্নির সঙ্গে জুড়ে থাকে এবং তাকে জাজ করে না। জুড়ে তো অনেকেই থাকে, কিন্তু আমাদের মনের মধ্যে একটা সবারই একটা ওই জজ সাহেব বসে থাকেন। কথায় কথায় বিভিন্ন ঘটনায় আমরা বিভিন্ন মানুষকে বিচার করে দিই। আমরা হয়তো আক্ষরিক অর্থে সালিশি সভা বন্ধ করেছি ঠিকই, কিন্তু আমাদের এখানে আর এখানকার সালিশি সভা কিন্তু বন্ধ করতে পারিনি। তো সেটা আমাদের চলতেই থাকে, একটা অটোমেশনে চলে। তো আসল সঙ্গী সে যে নন জাজমেন্টাল, যে তার সঙ্গীকে সারাক্ষণ অনুপ্রেরণা দেয় তার জীবনটাকে বাঁচার জন্য। কর্মব্যস্ততা বা জীবনের নানান ব্যস্ততার বাদ দিয়ে যখন নিজের জন্য যে সময়টা থাকে, সেই সময় ব্যক্তিগতভাবে সঙ্গীর অভাব অনুভব করো? করি, আবার করিও না। মানুষের জীবনে না, আমার মনে হয় যে কোনোটাই ওরকম নয় যে আমি সারাক্ষণ করে যাচ্ছি। কারণ যখন তুমি সারাক্ষণ করবে, তখন সেই অভাবটাকে পূরণ করার জন্য তুমি কিছুটা ব্যবস্থা নেবে, কিন্তু সেই ব্যবস্থা নেওয়ার পরও তোমার মনে হলো অভাবটা পূরণ হলো না। তো করি, এটা ডিপেন্ড করে ওই সময়টা, ওই মুহূর্তটার। একাকিত্ব মানে কিছু মানুষের ক্ষেত্রে ওটা চিরস্থায়ী, কিছু মানুষের ক্ষেত্রে সেটা ক্ষণস্থায়ী। কিছু কিছু মানুষ ওটার সঙ্গে যাপন করেন, কিছু কিছু মানুষ আবার ওটাকে অ্যাডিক্টেডও। হ্যাঁ, তো মানে কি বলবো, মানে তো এটা পার্ট অফ লাইফ, এটাই তো মজা লাইফের, জীবনের। একাকিত্ব, এই যে তুমি বললে না যে অ্যাডিক্টেড, কখনো নিজে মানে খুব বেশি অনুভব করেছো একাকিত্বটাকে? দেখো, একা থাকার অভ্যেসটা এক ধরনের স্বাধীনতাও তো দেয়, এবং আর প্রচণ্ড স্বাধীনতা এক ধরনের পরাধীনতা। হ্যাঁ, মানে না, যখন তোমাকে কেউ বলে দেবে প্রচণ্ড স্বাধীন তুমি, তুমি ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, তোমার সবার আগে প্রশ্ন হিসেবে কী করবো। হ্যাঁ, তার মানে কি, কোথাও গিয়ে ওই যে গাইড কেউটা একটা বলবে আমি এটা করি, তার মানে প্রচণ্ড স্বাধীনতাও কোথাও গিয়ে এক ধরনের নিজের কাছে নিজেকে পরাধীন করে দেওয়াও। তো আমি একাকিত্বকে আমি খুব একটা আমি কবিতার মধ্যে রাখতে পছন্দ করি, বা শব্দে বা বিভিন্ন সময় যখন উঠে আসে। আর কবিতা, কবি একাকিত্বে যে ভুগবে না এটা কোনো মানে মানে ভুগবেই, মানে কখনো না কখনো সে ভোগে, এবং একটা মেলানকালি যেটা আমাকে বলি আর কি, তো সেটা তো থাকবেই। তো এটা তো আমার ধারণা যে প্রত্যেকটা মানুষই সেটাই ভোগেন, মানে সম্পর্কে থেকেও কিন্তু একাকিত্বে ভোগা যায়। এরকম কোনো মানে নেই যে সম্পর্কে আছি বলে আমাকে একাকিত্বে ভুগি না। এবার কেউ সেটাকে রিয়েলাইজ করতে চান, কেউ সেটাকে বলতে চান, কেউ সেটাকে রিয়েলাইজ করতে চান না। তো এটার মধ্যে পার্থক্য থাকে।
এখন সৌরভদাকে ওই যে বলে না যে আটকে রাখা, এখন সেই মানুষটা কে তোমার জীবনে, আমি যদি জিজ্ঞেস করি যে এই পরাধীনতাটাকে যে সাবধান করে? সৌরভ চক্রবর্তী। নিজেই 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 এখনো সেই মানুষ আসেনি যে মানুষের তুমি জন্য প্রশ্ন করেছো। কারণ আমি মনে করি যে প্রেম করা যায় না, মানে আমি প্রেম করতে চাই না, প্রেমে পড়তে চাই। তো করাটা হলে আমি প্রজেক্ট বেস মতন করে এগোতাম, তো সেটা তো নয়। প্রেমে পড়তে চাই, তো তার জন্য দেখি কবে প্রেমে পড়ি, হলে সবার আগে তোমাকে জানাবো। আমি যদি বলি যে সৌরভ চক্রবর্তীকে এক কথায় ব্যাখ্যা করতে, কি বলবে? আমার বায়োতে লেখা আছে, যতটা সহজ আমি ততটা সরল নই, লেপ্টে সেপ্টে যাব অতটা তরল নয়। সৌরভদাকে বোঝা কঠিন? খানিকটা, একদম। আবার বুঝে ফেললে এর থেকে সহজ জিনিস হতে পারে না, সহজ মানুষ হয়তো হতে পারে না। তোমার কাছে কমফোর্ট জোনটা বোধহয় খুব ম্যাটার করে, যে আমি আমার গণ্ডির মধ্যে থাকতে বোধহয় বেশি পছন্দ করি। সব মানুষের একটা নিজস্ব গণ্ডি থাকে, এরকম নয় যে আমি গণ্ডির বাইরে বেরোবই না, কিন্তু আমার পার্সোনাল স্পেসটা আমার পার্সোনাল স্পেস। আমি সেখানে অন্য মানুষকে তখনই ঢুকতে দেবো, দরজা খুলবো যার কাছে আমি সিকিওর ফিল করব। মানে আমার পার্সোনাল স্পেসের খবর বাজারে চলে গেল, এটা আমি খুব একটা চাইবো না। এটা উচিত নয় বলা যায়। তো থ্যাংক ইউ সৌরভদা, এবং বেলা আসছে 29শে অগস্ট, বেলা আসছে আপনাদের কাছে প্রেক্ষাগৃহে। অবশ্যই দেখুন, দল বেঁধে দেখুন, আশপাশে মানুষজন মিলে দেখুন, আর জানান আমাদেরকে কেমন লাগছে ছবিটা।